হ্যালো। আহ, গত কয়েকদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। আহ, এক পর্যায়ে আমি বলে ফেললাম যে দেখ, আমি না কিছু কষ্ট চাই। এই যে ক্যাম্পাস লাইফের আগে যে কষ্টটা ছিল এটা আমি একটু ফিরে পেতে চাই। কারণ আহ, গত 2 মাস হলো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে, সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে কিংবা পার্সোনাল কারণে আমি কেন জানি কষ্ট পাচ্ছি না। জাস্ট ওই কাজগুলো করতে করতে কিংবা এই যে কম্পিউটার ক্লাস একটা কোর্স করলাম আইসি ডিপার্টমেন্টে, যার কারণে আমি কষ্ট পাচ্ছি না। অর্থাৎ কোন কষ্টগুলো, এই যে আহ, আমাদের আহ, কারোর প্রতি আশা, কারোর প্রতি আমাদের প্রত্যাশা থেকে কিংবা এক্সপেকটেশন থেকে যে কষ্টগুলো পাওয়ার আমরা সেইটা হচ্ছে পাওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু ওই 2 মাসে আমি পাচ্ছিলাম না এইটা। তার মধ্যে হচ্ছে যশোর ক্যাম্পে গেলাম একবার, ট্রেনিং এ গেলাম একবার। তারপরে হচ্ছে ওয়াইএলটিনে ব্যস্ত ছিলাম, ইউথ লিডারশিপ ট্রেনিং এর ফ্যাসিলিটেটর হিসেবে ব্যস্ত ছিলাম। তো এই সকল কারণে না আমি কেন জানি কষ্ট পাচ্ছিলাম না। অর্থাৎ যে বিষয়টা আমাকে কষ্ট দিত, আহ, সেই বিষয়টা আমি ভুলে যাচ্ছিলাম হঠাৎ করে। তো আমি হঠাৎ করে আমার এক ফ্রেন্ডকে বললাম যে আমি না কষ্ট পাচ্ছি না, কিভাবে পাওয়া যায়। তো তাকে এই কথাটা বলার কারণ, সে আমাকে পরামর্শ দেয় সবসময়। সে হচ্ছে একজন মোটামুটি মানে হচ্ছে ছোট্ট একটা দার্শনিক মানুষ। সে হচ্ছে অনেক বই পড়ে, যার প্রেক্ষিতে বলতে পারে লাইফ কিভাবে লিড করতে হয়, লাইফস্টাইল কিভাবে পরিবর্তন করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমি তাকে এই কথা বলার প্রেক্ষিতে সে আমাকে বললো যে দেখ, কিছু কিছু সময় আমরা কষ্ট চাইলেও আসে না, আর কিছু কিছু সময় আমরা কষ্ট চাই না তাই কষ্ট আসে। অর্থাৎ আমাদের সুখানুভূতি আমাদের ভিতরে থাকে। অর্থাৎ আমরা কিছু ভালো আশা করি কিন্তু পাই না, যার প্রেক্ষিতে আমরা কষ্ট পাই। অর্থাৎ এক্সপেকটেশন আমাদের দুর্বল করে দেয়। আমি একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে আহ, অনুভূতি কিংবা ভালোবাসা সবসময় জন্ম নেয় না, কিংবা কারোর প্রতি সবসময় মায়া থাকে না। একটা সময় পর মনে হয় যে আমি যে মায়াটা জন্মাচ্ছি কিংবা আমার ভেতরে যে মায়া, সেটা হচ্ছে ভুল কিংবা নশ্বর। এটা কারণ কি আমি বলি। গল্পটা সাদাত হোসেনের মুখ থেকে আমার সরাসরি শোনা, কিন্তু কোনো বইয়ে পাইনি। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীতে এইরকম একটা কাহিনী আছে, তবে সাদাত হোসেন যেভাবে বলছিল বিষয়টা এমন না। দুইটা রিলেট করলে গল্পটা এরকম দাঁড়ায়। আহ, সাদাত হোসেন হচ্ছে আমাদের বাতিঘরে আসছিল গত বছর, গত 1.5 বছর আগে। তখন আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসছিলাম আড্ডা দেওয়ার জন্য। আহ, সেই সময়টা অনেক সুন্দর ছিল। সে আমাকে একটা চিরকুট লিখে দিল যে আব্দুল বারী, জীবন জানুক মায়াময় ভালোবাসার গল্প, যেটা আমি এখনো ধারণ করি। কারণ আমি তখন একটা বই লিখতেছিলাম, যেটা আমি তার কাছে শেয়ার করার প্রেক্ষিতে আমার স্টোরি কেন্দ্রিক, লাইফস্টাইল কেন্দ্রিক এই বিষয়টা শেয়ার করে উনি। উনি আমাকে চিরকুটটা দিয়েছিলেন, আমার কাছে এখনো আছে। তো যাই হোক, আহ, তিনি গল্পটা বলতেছেন এরকম। তিনি ছেলেটার নাম বললেন সম্ভবত ফরিদ, আর মেয়েটার নাম ফাতেমা। তো ফরিদ এবং ফাতেমা দুজনের বাড়ি হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান, পাকিস্তান না ধরে আমরা ভারতীয় উপমহাদেশ ধরি তাহলে সুবিধা হবে। যেহেতু এখানে হিমালয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। ফরিদ এবং ফাতেমার নাম শুনে বুঝতে পারতেছেন তারা হচ্ছে মুসলমান, বা ইসলাম ধর্মে। আহ, এই ফরিদ ফাতেমার বাড়িতে থাকতো, ফাতেমাদের বাড়িতে ফরিদ থাকতো। ফাতেমা এবং ফরিদের বয়সের ব্যবধান হচ্ছে 3 থেকে 5 বছর, ধরে নেন আর কি। তো ফাতেমা আহ, নবযৌবন পাচ্ছে এখন। অর্থাৎ ফাতেমা ধীরে ধীরে বেড়ে উঠতেছে, 12 থেকে 13, 14, 15। ফরিদ তখন 18 বছর। তো এই কয়েকটা দিনে কিংবা এই কয়েক বছরে ফরিদ কখনো ফাতেমাকে সেভাবে দেখেনি, যাকে ভালোবাসা যায় কিংবা যার প্রতি আমাদের মায়া জন্মাতে পারে। তো একটা পর্যায়ে ফরিদ ফাতেমাকে লক্ষ্য করে এবং দেখতে পায় যে ফাতেমা এত সুন্দর। অর্থাৎ আপনারা জানেন, সবাই জানি আমরা, যে মেয়েরা যখন নবযৌবন প্রাপ্ত হয় তখন তাদেরকে অন্যরকম একটা লাগে। এবং ফরিদও যেহেতু বয়সন্ধিকাল পার করতেছিল কিংবা সেই মধ্যে ছিল, সে তখন ফাতেমাকে দেখে অনেক ভালো লাগে। এখন ফাতেমা এবং ফরিদের মধ্যে কথা হচ্ছে যে ফরিদ বলতেছে যে মানে ফরিদ প্রকাশ করতেছে না এটা যে ফাতেমাকে ভালোবাসে। তো এক পর্যায়ে একদিন ফাতেমাকে বলে ফেলছে যে তুমি অনেক সুন্দর, তোমাকে আমার খুব ভালো লাগে। তো আহ, এইটা বলার পরে ফাতেমা কোনো কথা বলে। এখন ফরিদ কি করছে যে এই যে ফাতেমাকে কনভিন্স করার জন্য, ফাতেমাকে যে সে ভালোবাসে তাকে বোঝানোর জন্য তার কিছু একটা দরকার। অর্থাৎ এমন কিছু দরকার যার প্রেক্ষিতে বোঝানো যায়, বোঝানো সম্ভব হয় যে ফরিদ ফাতেমাকে ভালোবাসে। অর্থাৎ একটা স্পিরিচুয়াল পাওয়ার দরকার। এখন ফরিদ ফাতেমাকে ভালোবাসে, ফাতেমা এখনো সাড়া দেয়নি। ঘটনা যেটা ঘটলো, স্পিরিচুয়াল পাওয়ার কিংবা কিছু একটা কিছু একটা করবে এই ভাবনাটা ফরিদের মধ্যে চলে আসলো। ফরিদ কি করলো, অনেক মাজারে গেল, অনেক শায়েখ কিংবা পীরের কাছে গেল, যাদের কাছ থেকে সে হচ্ছে কিছু শেখার চেষ্টা করলো, আধ্যাত্মিক কিছু। হ্যাঁ, এই যে সরি ফর বিং ডিস্টার্ব, ফরিদ একটু কাজ করতেছিল অটোমেটিক, আধ্যাত্মিক কিছু। কিন্তু
কোনোতেই কোনো কিছু হচ্ছিল না। এখন পীর মাসেক সবকিছু ছেড়ে দিয়ে আবার চলে গেল আরো জায়গায় খুঁজতেছে খুঁজতেছে, মহাজ্ঞানী মহাজন যে পথে আছে সেই জায়গায় চলে যাচ্ছে। এক পর্যায়ে ফরিদ কোথাও সন্ধান পেল যে যদি তুমি কিছু অর্জন করতে চাও তাহলে হিমালয়ে যাও। এখানে হিমালয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু আক্ষরিক অর্থে ব্যবহার করা হচ্ছে। কারণ হচ্ছে হিমালয়ে যাওয়ার অর্থ হচ্ছে কঠিন কিছুর মধ্যে দিয়ে যাওয়া। তো হিমালয়ে যাও, হিমালয়ে অনেক সন্ন্যাসী আছে। সে হচ্ছে অনেক হিন্দুদের যে ইয়াগুলো, অর্থাৎ এই যে যেখানে গেলে বা কিছু একটা অর্জন করা যায় আধ্যাত্মিক জ্ঞান, সেসব জায়গায় কাশিতে গয়াতে সব জায়গাতে যাচ্ছে, যেহেতু আমরা ভারতীয় উপমহাদেশ আগেই কল্পনা করে নিয়েছি। তো একজনের পরামর্শে সে চলে গেল হচ্ছে হিমালয়। তো হিমালয়ে যাওয়ার পরে হিমালয়ের পাদদেশে যারা আছে তাদের কাছ থেকে হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান কিংবা যাই নিতে চাচ্ছিল নিচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ফরিদ যেটা চাচ্ছে সেটা কিন্তু পায়নি। অর্থাৎ সে এমন কিছু অর্জন করবে যেটা আর কারোর কাছে নাই। তো একটা পর্যায়ে সে ওদের কাছ থেকে বিদায় নিল, হিমালয়ের পাদদেশে যারা থাকে তাদের থেকে বিদায় নিয়ে বললো যে, তারা বললো যে পরামর্শ দিল যদি তুমি আরো কিছু অর্জন করতে চাও চলে যাও হিমালয়ের উপরে। তো হিমালয়ের উপরে চলে গেল। আমি বলছি এটা কিন্তু আক্ষরিক অর্থ। হিমালয়ের উপরে যাওয়ার পরে ফরিদ হচ্ছে অনেকদিন তপস্যা করলো একজনের হয়ে, একজন সন্ন্যাসীর হয়ে। তপস্যা করার পরে তার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার চলে আসলো। কিভাবে? সেই যিনি প্রশিক্ষণ দিবেন তিনি বললেন যে তুমি হচ্ছে চোখ বন্ধ করো এবং ধীরে ধীরে নিঃশ্বাস নাও, যেটাকে আমরা বলি যে এইটা করার পরে সম্পূর্ণ পৃথিবী দেখার চেষ্টা করো। তো এইভাবে অনেক বছর থাকার পরে, অর্থাৎ প্রায় 5 বছর সেইখানে থাকার পরে আহ ফরিদ কিছুই পাইলো না আর কি, চোখ বন্ধ করে কিছু দেখতে পায় না। কিন্তু ধীরে 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 তার মধ্যে এই চোখ বন্ধ করে সম্পূর্ণ পৃথিবী দেখার একটা অলৌকিক ক্ষমতা চলে আসলো। আমি বললাম ফরিদ কিন্তু এমন কিছু চাচ্ছিল যেটা হচ্ছে একদম সবার থেকে আলাদা, যে যেটাকে যে বিষয়টা, যে জ্ঞানটা, যে দক্ষতাটা, যে যোগ্যতাটা তাকে হচ্ছে সবার থেকে আলাদা করবে ফাতেমার কাছে। উদ্দেশ্য হচ্ছে ফাতেমাকে কনভিন্স করবে। এখন এইটা অর্জন করার পরে সে হচ্ছে ফিরতেছে, হিমালয় থেকে পাকিস্তানে আসবে, আফগানিস্তান হয়ে আসবে। আচ্ছা, আফগানিস্তানে আসতেছে ধরেন। তো আফগানিস্তানে সেই সময়ে অনেক ডাকাতের উৎপাত, বলতে পারেন সেটা বাংলাদেশ থেকে অনেক ডাকাত আফগানিস্তানে গেছে, সেই জায়গায় ডাকাতের উৎপাত। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা শেষ, এবার হচ্ছে ধরেন আফগানিস্তান হয়ে পাকিস্তানে আসবে। এই সময় আহ ফরিদকে হচ্ছে আফগানিস্তানের কিছু স্থানীয় মানুষ কোনো একটা কারণে আটকা ফেলে। আফগানিস্তান কিন্তু আমি কল্পনাতে নিয়ে নিলাম, দিস ইজ দ্য স্টোরি, অ্যাকচুয়াল আফগানিস্তান না। তো আফগানিস্তানের কিছু মানুষ হচ্ছে ফরিদকে আটকে ফেললো, যেতে দিবে না, তাকে হচ্ছে বন্দি করে ফেলছে যে কোনো একটা অজুহাতে। এখন আফগানিস্তানের ওই একটা কমিউনিটি যখন ওকে বন্দি করে ফেলছে, তখন তো তার ছোটার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। সে শুধু একটা জ্ঞানই জানে, সেটা হচ্ছে চোখ বন্ধ করে সম্পূর্ণ পৃথিবী দেখা। তার মাধ্যমে তো সে নিজেকে মুক্ত করতে পারতেছে না। এখন এখানে একটা চিন্তা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের কিছু জ্ঞান অন্য জ্ঞানকে আহ, প্রমাণ করার সুযোগ তৈরি করে দেয়। যেমন ধরেন সে হচ্ছে সম্পূর্ণ পৃথিবী থেকে একটা জ্ঞান অর্জন করছে। এই সময়ে আফগানিস্তানের ওই মানুষগুলোকে ফরিদ বলল যে আহ, আমাকে আপনারা কেন বন্দি করেছেন? ওরা বলছে যে কিছু আদায় করবো তোমার থেকে, তোমার কিছু আছে সেটা দাও আমাদের। তখন সে চোখ বন্ধ করে এবং দেখতে পায় যে কিছু ডাকাত, ধরেন সেটা বাংলাদেশ থেকে যাচ্ছে, জাস্ট ইমাজিন, বাংলাদেশ থেকে যাচ্ছে, সেই ডাকাত আফগানিস্তানের ওই কমিউনিটির উপরে হামলা করবে কিছুক্ষণের মধ্যে। সে হচ্ছে চোখ বন্ধ করে দেখতে পারে। তারপরে সে বললো যে দেখেন আমার কাছে কিছু নেই, তবে আমি আপনাদের একটা সাহায্য করতে পারি। কিছুক্ষণের মধ্যেই অমুক জায়গা থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে কয়েকজন ডাকাত এই এলাকায় আসবে এবং আপনাদেরকে আহ সবকিছু লন্ডভন্ড করে লুট করে নিয়ে চলে যাবে। তো বললো যে এইটা যদি সত্যি হয় তোমাকে আমরা ছেড়ে দেবো, যদি মিথ্যা হয় তোমাকে আমরা কিন্তু এখানে হত্যা করবো। বললো ঠিক আছে। এখন এই সময় ফরিদ আফগানিস্তানের মানুষদেরকে পরামর্শ দিচ্ছিল যে আপনাদের বেশি দামি যে জিনিস আছে সেগুলো লুকিয়ে ফেলেন এবং কিছু জিনিস বাইরে রাখেন, কারণ ডাকাতরা কিছু না পেলে সবাইকে হত্যা করতে পারে। তো যখন বাংলাদেশের ডাকাত আফগানিস্তানে চলে গেল এবং আহ, তার মধ্যেই আফগানিস্তানের মানুষজন তাদের মাল সামানা কিংবা যে বস্ত্রগুলো ছিল, যে খাবারগুলো ছিল, সব যে মূল্যবান দ্রব্যগুলো ছিল সব হচ্ছে সিস্টেম করে ফেলছে। তারপরে রীতিমতো হচ্ছে ভবিষ্যৎবাণী অনুযায়ী হচ্ছে ডাকাতগুলো সেখানে চলে যায়। যাওয়ার পরে আক্রমণ করে, কিন্তু যেটুকু পায় সেটুকু নিয়ে চলে যায়, কাউকে হত্যা করে না। আহ, এরপরে ওই আফগানিস্তান মানুষগুলো ফরিদকে ছেড়ে দেয়। ফরিদ তাদের থেকে কিছু নিয়ে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আবার পাকিস্তানে ফিরে আসে। পাকিস্তানে ফিরে আসে দেখে ফাতেমার বয়স, বলেন তো ফাতেমার বয়স কত? 24 বছর। এই 24 বছর, অর্থাৎ তখন ছিল 15 বছর, 15 থেকে 24, এই 9 বছরে, 9 বছরে ফাতেমা কোনো ছেলের প্রতি আসক্ত হয়নি, কোনো ছেলেকে ভালোবাসেনি। সে শুধু অপেক্ষা ছিল একদিন ফরিদ আসবে। এই অপেক্ষা কয়জনই থাকে?
তো একদিন ফরিদ আসবে এই অপেক্ষায় ছিল, ফরিদ আসলো। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, ফরিদ যে বিষয়টা প্রমাণ করার জন্য এই জ্ঞানটা অর্জন করলো যে ফাতেমাকে প্রমাণ করবো আমি চোখ বন্ধ করে সম্পূর্ণ পৃথিবী দেখতে পারি, সে ফাতেমার কাছে গেল। কিন্তু ফরিদের চোখ কখনো ফাতেমার চোখকে মানে চোখে চোখ পড়েনি। এটা কেন পড়েনি, অর্থাৎ একটা লজ্জার বিষয় আছে, অর্থাৎ ফাতেমার দিকে সে তাকাতে পারেনি। না তাকে ফাতেমাকে বলেছে যে আমি এইটা জানি, আমি এটা আহ, আহ, অর্জন করি, এই এত বছর পর ফিরে আসলাম। এখন ফাতেমা বলছে এটার প্রমাণ দাও, এইটার প্রমাণ দাও। প্রমাণ দিল রীতিমতো, ইটস ট্রু। বাট ওই যে 9 বছর আগের ফরিদ যেভাবে ফাতেমাকে ভালোবাসতো, 9 বছর আগের ফরিদ যেভাবে ফাতেমাকে ভালোবাসতো, সেই ভালোবাসাটার নাই, সেই অনুভূতিটার নাই। আবার 9 বছর আগে ফাতেমা যেমন ফরিদকে ভালোবাসতো না, কিন্তু তার বিচ্ছিন্নতা কিংবা তার দূরে চলে যাওয়া তাকে ভাবাতে বাধ্য করছে, এই ভালোবাসাটা বেশি হয়ে গেছে। অর্থাৎ ফাতেমা এখন ফরিদকে ভালোবাসে, কিন্তু ফরিদের মধ্যে ওই ভালোবাসার অনুভূতিটা নেই। অর্থাৎ এই প্রথম ভিডিওতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অনুভূতি সবসময় একরকম থাকে না, অনুভূতি সবসময় পরিবর্তনশীল। আর এই ভিডিওটা লং হওয়ার জন্য নো এক্সকিউজ, এটা লং করলাম আমি নিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, টাটা।